ইরান আর ইসরায়েল এই দুটো নাম শুনলেই এখন আমাদের মাথায় কি আসে? শত্রুতা, তাই না? কিন্তু যদি বলি এই সম্পর্কটা সব সময় এমন ছিল না। চলুন আজ এই গল্পটার গভীরে যাই, দেখি কিভাবে দুই পুরনো বন্ধু আজকের দিনের কট্টর শত্রু হয়ে উঠল। আচ্ছা, প্রথম প্রশ্নটাই করি। ইরান আর ইসরায়েল কি সবসময় শত্রু ছিল? আজকের দুনিয়া দেখলে তো এটাই মনে হওয়া স্বাভাবিক, কিন্তু ইতিহাস কিন্তু অন্য একটা গল্প বলে। আর সেই গল্পটা বেশ অবাক করার মতো। কারণ সত্যিটা হলো তারা একসময় খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের এই উত্তপ্ত পরিস্থিতিতে কথাটা বিশ্বাস করতেও কষ্ট হয়, তাই না? চলুন একটু ইতিহাসে ডুব দেওয়া যাক। একবার ভাবুন তো, ১৯৪৮ সালে যখন ইসরায়েল তৈরি হল, ইরান ছিল প্রথম সারির মুসলিম দেশগুলোর একটা, যারা তাদের স্বীকৃতি দিয়েছিল। আর সম্পর্কটা শুধু মুখের কথায় থেমে থাকেনি। তাদের মধ্যে ছিল বিরাট ব্যবসা বাণিজ্য, মজবুত সামরিক সহযোগিতা, এমনকি একে অপরের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করত তারা। প্রায় ৩০ বছর ধরে এই বন্ধুত্বটা ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতির একটা বিরাট অংশ। তাহলে এত গভীর একটা বন্ধুত্বে ভাঙন ধরল কিভাবে? কি এমন ঘটল যে সম্পর্কের পুরো ছবিটাই ওলটপালট হয়ে গেল? চলুন সেই মোড় ঘোরানো সময়টাতে ফেরা যাক। সেই ঘটনাটা হল ১৯৭৯ সালের ইরানি ইসলামী বিপ্লব। ইমাম খোমেনির নেতৃত্বে এই বিপ্লব শুধু ইরানের ভেতরের শাসনই পাল্টে দেয়নি, বরং বাইরের দুনিয়ার প্রতি, বিশেষ করে ইসরায়েলের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও পুরোপুরি বদলে দিয়েছিল। বিপ্লবের পর ইরানের নতুন সরকারের অবস্থান ছিল একদম পরিষ্কার। তারা ঘোষণা করল ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, আর তারা ফিলিস্তিনিদের সংগ্রামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। ব্যাস, বন্ধুত্বের কফিনে এটাই ছিল শেষ পেরেক। আর ঠিক এর পর থেকেই শুরু হলো একটা লম্বা আর জটিল অধ্যায়। কোনো সরাসরি যুদ্ধ নয়, বরং শুরু হলো একটা ছায়াযুদ্ধ। দশকের পর দশক ধরে চলা এক পরোক্ষ লড়াই, যেখানে নিজেরা সামনে না এসে অন্যকে দিয়ে অন্যের মাটিতে যুদ্ধ চালানো হয়। এই ছায়াযুদ্ধে ইরান তার সমর্থনের জালটা বেশ কিছু আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেয়, যেমন লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস আর ইয়েমেনে হুথিরা। এদেরকে ব্যবহার করে ইরান ইসরায়েলের ওপর চাপ তৈরির কৌশল নেয়। তো এই ব্যাপারটা নিয়ে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি কিন্তু একদম দুই মেরুর। ইরান কি বলছে? তারা বলছে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের সংগ্রামে তারা সমর্থন দিচ্ছে। আর ইসরায়েলের বক্তব্য, তাদের মতে ইরান আসলে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে আর তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি করছে। কিন্তু সম্প্রতি সেই ছায়ার আড়ালটা যেন সরে যেতে শুরু করেছে। দশকের পর দশক ধরে চলা পরোক্ষ লড়াই এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিচ্ছে। কিভাবে এ নাটকীয় পরিবর্তনটা ঘটল, চলুন দেখি। ঘটনাটা ঠিক কিভাবে এই পর্যায়ে এলো তা বুঝতে এই টাইমলাইনটা আমাদের দেখতে হবে। দেখুন, ১৯৭৯ বিপ্লবের পর কয়েক দশক তো চলল সেই ছায়াযুদ্ধ, কিন্তু ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর থেকে পরিস্থিতি খুব দ্রুত পাল্টাতে থাকে। আর সেটার ক্লাইম্যাক্স আমরা দেখি ২০২৪ সালের এপ্রিলে, যখন ইরান ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালায়। ৭ই অক্টোবরের হামলার জবাবে ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান শুরু করে, তা নিয়ে পুরো বিশ্ব কার্যত দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে ইসরায়েল যা করছে তা আত্মরক্ষার জন্য করছে, আবার আরেক দলের মতো হল ইসরায়েল এখানে অসামঞ্জস্যপূর্ণ শক্তি ব্যবহার করছে, যার ফলে সাধারণ মানুষ এক ভয়াবহ মানবিক সংকটের মধ্যে পড়েছে। দেখুন, এই লড়াইটা কিন্তু আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন বিশ্ব রাজনীতির এক জটিল দাবার ছক হয়ে দাঁড়িয়েছে। আর এই ছকে বড় বড় শক্তিগুলো তাদের নিজেদের স্বার্থ নিয়ে বসে আছে। এই ছকের দিকে তাকালে কি দেখি? একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা বরাবরই ইসরায়েলের মিত্র। তাদের যুক্তি হল তারা একটা গণতান্ত্রিক দেশকে রক্ষা করছে আর অঞ্চলে স্থিতিশীলতা চায়। অন্যদিকে আছে রাশিয়া আর চীন, যারা ইরানের সাথে সম্পর্ক রেখে মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাবের একটা ব্যালেন্স তৈরি করতে চায়। সোজা কথায়, এখানে কেউই কিন্তু নিঃস্বার্থ খেলোয়াড় নয়, সবারই নিজস্ব হিসাব আছে। তাহলে ভবিষ্যৎ কি? এই সংঘাতটার সামনে কোন দিকে যাবে? এই প্রশ্নগুলোই কিন্তু এখন সবার মনে ঘুরছে। ভবিষ্যতের দিকে তাকালে কয়েকটা বড় দুশ্চিন্তার সামনে চলে আসে। এক, ইরানের পারমাণবিক কর্মসূচি।
2 একটা বড়সড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষের জীবনের দাম, যারা এই সংঘাতের অসহায় শিকার। কারণ দিনের শেষে সব রাজনৈতিক সিদ্ধান্ত আর সামরিক সংঘাতের চূড়ান্ত মূল্যটা কিন্তু সাধারণ মানুষকেই দিতে হয়। ফিলিস্তিন, ইসরায়েল বা ইরানের সেই সব সাধারণ মানুষ যাদের চাওয়া একটাই, একটু শান্তিতে বাঁচা। ইতিহাস তো আমাদের বারবার এটাই শিখিয়েছে যে যুদ্ধ কোনো সমস্যার চূড়ান্ত সমাধান আনতে পারে না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই যে অন্তহীন সংঘাত, এর আসল মূল্যটা শেষ পর্যন্ত কে দিচ্ছে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।